হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা গতির পঞ্চম লেকচার নিয়ে আলোচনা করব এবং আশা করি আগামী 2 লেকচারের মধ্যে আমাদের এই অধ্যায়ের সমাপ্তি ঘটবে। তোমরা যারাই ভিডিও দেখছো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, কেননা আমরা পরবর্তী লেকচারটাও সহ আমরা নবম দশম শ্রেণীর পুরো ফিজিক্স বইয়ের উপরেই ইনশাল্লাহ লেকচার ভিডিও তৈরি করার চেষ্টা করব। এবং তোমরা যারা দেখছো একই সাথে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপেও তোমরা যুক্ত হতে পারো, যে কোনো ধরনের ডাউট থাকলে সলভ করতে পারো। আমাদের ম্যাথমেটিক্স সলভ করার একটাই নিয়ম, সেটা হচ্ছে তুমি আগে ভিডিওটা পজ করো, দেন সলভ করার চেষ্টা করো। যদি না পারো তাহলে আমার সলিউশনটা দেখার চেষ্টা করো, এবং যদি তুমি পেরেও থাকো তারপরেও অন্তত দেখার চেষ্টা করো যে আমি কোনো বিকল্প ওয়েতে আসলে ম্যাথমেটিক্সটাকে সলভ করার চেষ্টা করতে পেরেছি কি পারিনি, অথবা তোমার সাথে আসলে মিলেছে কিনা। তো আমরা এই জায়গায় প্রথমেই যশোর বোর্ড 2023-এর একটা প্রবলেম নিয়ে সলভ করবো। আমরা সব ধরনের এক একটা টাইপের ম্যাথ নিয়ে আসলে আলোচনা করার চেষ্টা করি। দেখো আমাদের ম্যাথে বলছে কি যে 20 মিটার/সেকেন্ড আদি বেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল। একই সময়ে নিশান 30 মিটার দূরে 6 মিটার/সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করলো। প্রথমে গ নাম্বার বলছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল তা নির্ণয় করো। আচ্ছা, এখন আমাদের তাহলে এতগুলো ইনফরমেশন আসলে দরকার নাই। মেইন জিনিস হচ্ছে মুকুল নামের একটা ছেলে আছে, সে ভূমি থেকে একটা বলকে উপরের দিকে ছুঁড়ে মারছে, হচ্ছে তার আদিবেগ ছিল 20 মিটার/সেকেন্ড। এখন আমাকে বের করতে হবে যে এই বলটা আসলে উপরে কত দূর পর্যন্ত উঠবে, বা সর্বোচ্চ উচ্চতাটা বের করতে হবে। যে ইজ ইজিক্যাল টু হোয়াট। দেখো এখানে অলরেডি আমরা জানি যে জি এর মান আছে, যেটা 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ যেহেতুই আমরা একটা বস্তুকে মুক্তভাবে উপরের দিকে ছুঁড়ে মারছি, ঠিক আছে, মানে সেখানে কোনো বাতাসের বাধা নাই ধরে নিয়েছি, তো এই ইনফরমেশন গুলো আমরা জানি। আরেকটা জিনিস আমরা জানি যে বল যেই হাইটে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে সেই হাইটে কিন্তু আমার ভি এর মান হয়ে যাবে 0 মিটার/সেকেন্ড। অর্থাৎ তার কিন্তু শেষ বেগ হয়ে যাবে 0, যার কারণে পরবর্তীতে সেই বলটা আবার জিরোতে পৌঁছানোর পরে ধীরে ধীরে অভিকর্ষ ত্বরণের কারণে নিচে আসা শুরু করবে এবং বেগ বৃদ্ধি হওয়া শুরু করবে। তাহলে কোন একটা জায়গায় যখন কোন একটা বস্তুকে আমরা উপরের দিকে ছুঁড়ে মারছি, তাহলে আমরা জানি যে তার শেষ বেগ যেখানে 0 হবে সেখানে আমরা সেই বস্তুটার সর্বোচ্চ হাইট পেয়ে থাকবো। এখন দেখো আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজিক্যাল টু, এটা গ নাম্বার প্রশ্নের উত্তর আর কি। আচ্ছা, আমরা কালো কালি ইউজ করি যে আমাদের ভি স্কোয়ার ইজিক্যাল টু আমরা জানি ইউ স্কোয়ার মাইনাস 2gh। মাইনাস কেন দিলাম, কেননা আমাদের যেই দিকে আমরা বল ছুটে মারছি অভিকর্ষ ত্বরণ তার বিপরীত দিকে কাজ করতেছে, এবং অভিকর্ষ ত্বরণ যেহেতু একটা ভেক্টর রাশি, অবশ্যই আমাদের দিক সম্পর্কে একটু হলেও সতর্ক থাকতে হবে। দেন আমরা বসাই দিতে পারি যে আমাদের এইচ ইজিক্যাল টু, তার মানে হচ্ছে আমাদের এইচ ইজিক্যাল টু হচ্ছে কি ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ভাগ 2g। আমরা জানি ভি এর মান যেহেতু 0 মিটার/সেকেন্ড, তার মানে আমরা এখানে বসাই দিতে পারি এইচ ইজিক্যাল টু হচ্ছে ইউ স্কোয়ার ভাগ 2g। তাহলে আমাদের ইউ এর মানটা কত ছিল, আমাদের ইউ এর মানটা ছিল হচ্ছে 20 মিটার/সেকেন্ড, তাহলে 20 হোল স্কোয়ার ভাগ 2 ইন্টু 9.8। তাহলে আমরা এখান থেকে যদি বসাই দিই তাহলে আমাদের মান আসতেছে 20.408 মিটার। তাহলে আমরা এখান থেকে একটা শর্টকাট সূত্র আসলে মানে লিখে ফেলতে পারি। সেই শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে কোন একটা ইউ আদিবেগে কোনো বস্তুকে যদি উপরের দিকে ছুঁড়ে যাওয়া হয়, আদিবেগে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা, এটাকে আমরা বড় হাতের এইচ মানে হিসাবে লিখতে পারি এইচ ইজিক্যাল টু ইউ স্কোয়ার ভাগ 2c। তাহলে এটা আমরা যে কোনো একটা এমসিকিউ অথবা যে কোনো কোশ্চেনে শর্টকাট মেথড হিসাবে আসলে ইউজ করতে পারবো ইনশাল্লাহ। দেন আমাদের গ নাম্বারে যেই ঘটনাটা ঘটছে, বলছে যে নিশানের পক্ষে বলটি মাটিতে ধরার পূর্বে মানে সম্ভব কি সম্ভব না। দেখো এখানে দুইটা জিনিস ঘটছে। প্রথমত তো মুকুল এই বলটাকে উপরের দিকে ছুঁড়ে মারছে, এবং যখন ছুঁড়ে মারছে বলটা একটা নির্দিষ্ট টাইম পরে উঠে আবার নিচের দিকে নেমে যাবে, রাইট। তো তার মধ্যেই দেখা যাচ্ছে যে আরেকজন ছিল যে আসলে এখান থেকে 30 মিটার দূরে অবস্থান করতেছে, এবং সে দৌড়ায়ে এই বলটাকে ধরার চেষ্টা করতেছে, রাইট। তাহলে আমাকে এখন দেখতে হবে যে বলটার আসলে মাটিতে আবার ফিরে আসতে কত সময় লাগবে, এবং সেই ফিরে আসা টাইমের মধ্যে 30 মিটার আসলে কভার করতে পারবে কিনা, অর্থাৎ নিশান 30 মিটার কভার করতে পারবে কিনা। তাহলে এখন আমাকে ফার্স্টলি যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের যে
বলটা ছিল সেই বলটাকে যে খাড়া উপরের দিকে আমরা ছুঁড়ে মারলাম, সেই বলটা আসলে কত সময় পরে ভূমিতে ফিরে আসবে, তাই না? তাহলে বলটা যদি আমাদের ভূমিতে কতক্ষণ পরে ফিরে আসবে, এটা যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে দেখো আমাদের কাছে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমাদের প্রথমত তো ইউ এর মান দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। এরপরে আমাদের আর ইনফরমেশন কি, আমরা জি এর মান জানি, তাই না? জি এর মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং আমরা এটাও বুঝতে পারতেছি যে দেখো আমাদের এখানে তো অনেকগুলো সমীকরণ আসলে ইউজ করা যায়। আমি একটা শর্টকাটের জন্য তোমাদের সমীকরণ ইউজ করানো শিখাই দিই। সেটা হচ্ছে আমরা জানি এইচ ইজ ইকাল টু হচ্ছে ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। দেখো যখন বলটা ঠিক এক পাক ঘুরে আবার মাটিতে নিচে পড়তেছে, সেই সময় আসলে আমাদের ভূমি থেকে হাইট কত হয়ে যাচ্ছে, এইচ ইজ ইকাল টু জিরো না? রাইট? এইচ ইজ ইকাল টু জিরো দুইটা সময়ে হবে, একটা যখন বল কেবলমাত্র আমি ছুঁড়ে মারতেছি ভূমি থেকে, আর দ্বিতীয়ত যখন আবার বলটা এসে মাটিতে পড়তেছে। তাহলে আমি যদি বের করতে চাই, তাহলে কিন্তু এই টি এর মানটা যদি বের করতে চাই, আমি এইচ ইজ ইকাল টু জিরো বসাইতে পারি। যেহেতু একটা দ্বিঘাতী সমীকরণ, আমি দুইটা আসলে অ্যান্সার পাবো, একটা জিরো পাবো অথবা আরেকটা সামথিং টি এর ভ্যালু পাবো। এবং আমরা বুঝতে পারতেছি সামথিং টি এর ভ্যালুটা পাবো কিন্তু এইচ ইজ ইকাল টু এই যে এক পাক ঘুরে এসে তারপর মাটিতে যতক্ষণে পড়ছে সেইটার হিসাবের ক্ষেত্রে। তাহলে আমি যদি এইচ ইজ ইকাল টু জিরো বসাই দিই, দেখো আমাদের কি আসে, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইউটি ইজ ইকাল টু হাফ অফ জিটি স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের দুই পক্ষ থেকে একটা একটা করে টি কাটা। আচ্ছা, এইরকম যদি টি তুমি না কাটতে চাও, যেটা আমি বললাম যে দ্বিঘাতী সমীকরণে অবশ্য ডিরেক্টলি তুমি টি কাটতে পারো না, টি তুমি কমন নিতে পারো। এই যে এই সমীকরণ থেকে ডিরেক্টলি তুমি টি কমন নিতে পারো। যদি তুমি টি কমন নাও তাহলে তোমার থাকতেছে ইউ মাইনাস হাফ অফ জিটি। এখন দেখো ইজিক্যাল টু জিরো, এইখান থেকে তোমাকে বুঝতে হবে যে টি ইজিক্যাল টু একটা মান আসে জিরো এবং আরেকটা মান আসে ইউ ইজিক্যাল টু হাফ অফ জিটি। ইউ ইজিক্যাল টু যদি হাফ অফ জিটি হয় তাহলে টি ইজিক্যাল টু টু ইউ ভাগ জি। দেখো টি এর দুইটা ভ্যালু পাইছি। কেন ভ্যালু পাইছি, একটা হচ্ছে এইচ ইজিক্যাল টু জিরোর ক্ষেত্রে, যখন কেবলমাত্র ভূমিতে আসে বস্তুটা, এখনো নিক্ষেপ পুরোপুরি করাই হয়নি, তো সেই মানটা আমরা তখন পাচ্ছি টি ইজিক্যাল টু জিরো, অর্থাৎ একদম সময় জিরো, ইনিশিয়াল টাইম, সেই সময় এইচ এর ভ্যালুটা জিরো। আরেকটা সময় আমরা যখন পুরো বলটা এক পাক ঘুরে আসতেছে উপর থেকে সর্বোচ্চ উচ্চতায় যে আবার নিচে এসে পড়তেছে, তখন এইচ ইজিক্যাল টু জিরো এবং তখন টি এর একটা সমীকরণ পাচ্ছি টি ইজিক্যাল টু টু ইউ ভাগ জি। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট সূত্র যে আমরা এইটিকে অনেক সময় বড় হাতের টি দ্বারাও প্রকাশ করি এবং এইরকমও লিখি যে টি ইজ ইকাল টু টু ইউ ভাগ সি। এবং এটা আমরা কি বলতে পারি, উত্থান পতন কাল দুইটা মিলায়, অর্থাৎ একটা বস্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উপরে ওঠা এবং নিচে নামা, এই দুইটা টাইমকে যদি যোগ করো তাহলেই আমরা পাবো হচ্ছে উত্থান পতন কাল। এবং কোন একটা বস্তুর ক্ষেত্রে এরকম উত্থান পতন কাল হবে হচ্ছে টু ইউ ভাগ সি। তাহলে তোমাকে এখন যদি জিজ্ঞেস করি শুধুমাত্র উত্থান কাল কত অথবা শুধুমাত্র পতন কাল কত, তুমি বুঝতেই পারতেছো যতটুকু টাইম একটা বল উপরে উঠে ঠিক সেম টাইমে সে আসলে নিচে নামে, রাইট? তাহলে আমরা বলতে পারি যে এটাকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা শুধুমাত্র উত্থান কাল অথবা শুধুমাত্র পতন কাল পাই। এবং আমরা যদি এখানে একটু নোট করে লিখে দিই যে শুধুমাত্র উত্থান বা পতনকাল কি হবে, উত্থান বা পতনকাল পতনকাল সেটা কিন্তু হবে আমাদের এটার অর্ধেক, অর্থাৎ সেই টি ইজিক্যাল টু হবে শুধুমাত্র ইউ ভাগ জি। আর আমরা যদি বলি উত্থান পতন কাল, ঠিক আছে, দুইটা একসাথে, অর্থাৎ উঠা এবং পড়ার ক্ষেত্রে আমার মোট টাইম কত লাগে, সেটা আমাদের কত হবে, সেটা আমাদের হবে হচ্ছে বড় হাতের টি ইজিক্যাল টু টু ইউ ভাগ সি, অর্থাৎ এটার ডাবল। এখন দেখো আমাদের তাইলে আমরা বের করি যে আমাদের যেহেতু আমরা উত্থান পতন কাল জানি, তাহলে দেখো আমরা বের করি যে আমাদের কত টাইম লাগে। এবং সেটা যদি আমরা বসাই যে টি ইজিক্যাল টু, আমরা দেখলাম টি ইজিক্যাল টু হচ্ছে কই গেল, হ্যাঁ, টি ইজিক্যাল টু হচ্ছে আমাদের টু ইউ ভাগ জি। তাহলে ইউ এর মান হচ্ছে 20, তাহলে 2 গুণ আমাদের 20 ভাগ হচ্ছে 9.8 সমান সমান আমাদের কত টাইম লাগতেছে, আমাদের টাইম লাগতেছে 4.08 সেকেন্ড। এবং এই টাইমের মধ্যে তাহলে আরেকজন যে ব্যক্তি ছিল যে 30 মিটার দূরে ছিল সে কতটুকু পথ অতিক্রম করবে, আমরা জানি সমবেগের ক্ষেত্রে শুধুমাত্র একটাই সূত্র, তাহলে সেই এস, অর্থাৎ এই 4.08 সেকেন্ডে আসলে একটা মানুষ কতটুকু দূরত্ব অতিক্রম করবে, যদি সে 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়, তাহলে 6 গুণ 4.08
ইজিক্যাল টু 24.48 মিটার। তাহলে এই উত্থান পতন কালের মধ্যে সে শুধুমাত্র 24.48 মিটার ভ্রমণ করতে পারবে। যেহেতু 24.48 মিটার এই জিনিসটা 30 মিটারের থেকে ছোট, তাহলে আমরা বলতে পারি যে সে কিন্তু বলটি ধরতে পারবে না, ধরতে পারবে না। আমরা ম্যাথমেটিক্সের ভিতরেই আসলে যতগুলো শর্টকাট নিয়ম আছে সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে শেখা শুরু করব, যেন আমরা যখন এমসিকিউ সলভ করব তখন আর এই জাতীয় কোনো সমস্যা না হয়। দেন তোমাদের জন্য এটা একটা হোমওয়ার্ক থাকবে, অবশ্যই স্ক্রিনশট তুলে নিও এবং এটা সলভ করার চেষ্টা করো। এবং সলভ করার পরে আমাদের গ্রুপে তোমরা পাবলিশ করতে পারো। যে সবার আগে পাবলিশ করবে তার নামটা হয়তো বা আমরা অভিনন্দন আকারে প্রকাশ করতে পারি, যেন তারা সলভের ক্ষেত্রে তোমরা একটু অনুপ্রেরণা পাও। আর আমরা মোটামুটি 50টা মতো সিকিউ একদম ইনলিস্ট করে রাখছি। তো তোমরা যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে আছো তারা এই 50টা সিকিউ এর লিস্ট পেয়ে যাবা শুধুমাত্র ফিজিক্সের মোশন অধ্যায়। এবং এইটা তোমরা যদি সলভ করো তাহলে আশা করি যে এই অধ্যায়ের কোনো সিকিউ এবং কোনো কনসেপ্টে তোমার কোনো সমস্যা হবে না। তো এই 50টা কিউগুলো আমরা এমন ভাবে সাজাইছি যেন স্বনামধন্য সকল স্কুল এবং বোর্ড কোশ্চেন গুলো একদম পুরোপুরি ভাবে কভার হয়ে যায়। এবং তোমরা সেই 50টা সিকিউ সলভ করলে আশা করি তোমাদের এসএসসি তে আর কোনো অঙ্কে বাঁধবে না। এবার আসো আমাদের ঢাকা বোর্ড 2021 সালের একটা কোশ্চেন বলছে, প্রস্তুতি প্রথম 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে প্রস্তুতি প্রথম 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা যদি গ্রাফ দেখার চেষ্টা করি, গ্রাফের ঠিক এই অংশটা, তাই না? আমরা আর এখানে এত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব না। আমি প্রথম 3 লেকচারে মোটামুটি পুরো ব্যাখ্যা দিয়েছি যে এটা একটা বেগ বনাম সময় লেখচিত্র, এবং বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি নির্দেশ করবে? ক্ষেত্রফলটা আমাদের অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করবে। এবং আমরা যদি ক্ষেত্রফলের অতিক্রান্ত দূরত্ব দেখি, এটা একটা ট্রাপিজিয়াম শেপের। তো একবারে আমরা ক্ষেত্রফল বের করতে পারি যে আমাদের এতটুকু অংশের ক্ষেত্রফল কত হবে। আমাদের ডিরেক্টলি আমি লিখে দিলাম, এগুলো যদিও তোমাদের পারারই কথা। ক্ষেত্রফল ইজিক্যাল টু হাফ ইন্টু আমাদের এ প্লাস বি অর্থাৎ সন্নিহিত বাহুদার যোগফল ইন্টু আমাদের হাইট। তাহলে এখানে আমাদের হাফ ইন্টু, দেখো আমাদের সন্নিহিত বাহুদ্বয় কোনটা আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এবি, তাই না? তাহলে একটা আমরা মান দেখতেই পারতেছি স্পষ্ট হচ্ছে 5, আর আরেকটা মান আমরা দেখতে পারতেছি 2 থেকে 5। 2 থেকে 5 হলে কত হয়? 3। তাহলে 3। আর আমাদের এখানে হাইটটা কত? হাইটটা হচ্ছে আমরা দেখতেছি 5 একক, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের এইচ, তাই না? এটা হচ্ছে আমরা ধরে নিলাম এ, আর এটা ধরে নিলাম বি। তাহলে আমাদের সেই ক্ষেত্রে এইচ এর মান কত? 5। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের কত আসে? আমাদের টোটাল মনে হয় আসে 5 + 8, তাহলে 4 × 5 = 20, তার মানে 20 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এক লাইনে শেষ। এবার নেক্সট দেখো আমাদের কি বলছে, উপরের গ্রাফ থেকে ত্বরণ সময় একটি লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে ত্বরণ সময় যদি আমাকে লেখচিত্র অঙ্কন করতে হয় তাহলে প্রত্যেকটা পয়েন্টের কিন্তু আমাদের ত্বরণ ব্যাখ্যা করতে হবে। দেখো প্রথমত ও থেকে এ পর্যন্ত অর্থাৎ ও এ অংশ, তাহলে আমরা লিখতে পারি যে ও এ অংশের ক্ষেত্রে, ও এ অংশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বস্তুটা গেছে কি সমত্বরণে, রাইট? তাহলে বস্তুটা কিন্তু ও এ অংশে গেছে সমত্বরণে, এবং এই ও এ অংশে কতটুকু টাইম গেছে? টাইমটা গেছে কিন্তু 1 থেকে 2 সেকেন্ড, সরি 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত, তাই না? তাহলে সেইখানে আমাদের এ এর ভ্যালুটা কত হবে? সেখানে ও এর ভ্যালুটা হবে হচ্ছে ও এর ঢাল। ও এর ঢাল, অথবা আমরা শেষ বেগ টেস্ট বেগ দিয়েও বের বের করতে পারি যে ভিইউ মাইনাস টি। তাহলে আমাদের শেষ বেগ ওই অংশে কত ছিল? 5 ছিল, আর এটা কত ছিল? 0 ছিল। তাহলে আমরা লিখতে পারি 5 - 0, আর সময় গেছে কতটুকু? 2 সেকেন্ড। তার মানে আমরা বলতে পারি 2.5 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা কিন্তু একটা পজিটিভ এ এর মান, তাই না? এরপর এ বি অংশ যেটা আছে, এই এ বি অংশে কিন্তু আমাদের কিন্তু গেছে হচ্ছে কি সমবেগে, রাইট? তাহলে সমবেগে গেলে আমাদের এর ভ্যালুটা আসলে কতটুকু? এর ভ্যালুটা হচ্ছে 0, এবং সেটা টাইম ল্যাপস কতটুকু? সেটা টাইম ল্যাপস হচ্ছে 2 থেকে সেখানে গেছে আমাদের 5 সেকেন্ড পর্যন্ত, এবং সেখানে আমাদের এর ভ্যালু হচ্ছে 0 মিটার/সেকেন্ড স্কয়ার। এতটুকু শেষ। এবার এ বি থেকে বিসি তে দেখো আবার একটা ত্বরণ সৃষ্টি হয়েছে, এবং সেটাও আমরা দেখতে পাচ্ছি যেহেতু একটা সরল রেখা, আমি এগুলো নিয়ে অনেকবার আলোচনা করছি, যেহেতু একটা সরল রেখা তার মানে অবশ্যই অবশ্যই সেটা গেছে হচ্ছে একটা সমত্বরণে।
সরলরেখা হলে অবশ্যই সে সমত্বরণে যাবে। যদি না দেখে থাকো অবশ্যই আমাদের প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখে ফেলো। এবং সেটা গেছে কতটুকু 5 থেকে 6 সেকেন্ডের একটা টাইম ল্যাপসে। এবং সেখানে আমাদের এর ভ্যালু কতটুকু আমরা যদি হিসাব করি, শুরু শেষ হয়েছে হচ্ছে 7-এ, শুরু হয়েছিল হচ্ছে 5-এ, এবং টাইম ল্যাপস হচ্ছে শুধুমাত্র 1 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি 7 মাইনাস 5, তার মানে আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইবার হচ্ছে আমাদের লাস্টে, সেটা হচ্ছে সিডি অংশে। দেখো সিডি অংশে গেছে কিন্তু সমত্বরণে না, সিডি অংশে কিন্তু গেছে হচ্ছে সমমন্দনে। কেননা বেগটা হ্রাস পেয়েছে, রাইট? তাহলে বেগটা যদি হ্রাস পাই, আমরা সেম ভাবে লিখি আমাদের টাইম ল্যাপস কতটুকু, 6 থেকে 9 সেকেন্ড পর্যন্ত। তাহলে আমরা লিখি 6 থেকে 9 সেকেন্ড পর্যন্ত। আমাদের এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালু ছিল হচ্ছে, আমাদের লাস্ট বেগ হয়েছে হচ্ছে 0, আদি বেগটা ছিল হচ্ছে কত, 7। তাহলে 7, আমাদের টাইম ল্যাপস কাছে কত, আমাদের টাইম ল্যাপস কাছে হচ্ছে মেবি 3। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি যে -2.33 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা কিন্তু মাইনাসে। তাহলে এখন যদি আমাকে গ্রাফ প্লট করতে হয়, তাহলে আসো আমরা গ্রাফটা প্লট করার চেষ্টা করি। আমরা আসো গ্রাফটা প্লট করার চেষ্টা করি। গ্রাফটা যদি হয়, এই হচ্ছে আমাদের একটা গ্রাফ হবে, ঠিক আছে? এই গ্রাফের মধ্যে এখন আমাকে প্রথমে এদিকে আমাদের ধনাত্মকে, এদিকে হচ্ছে আমাদের ঋণাত্মকে। আমরা একটা কাজ করি, আমরা মানগুলো আগে প্লট করি। তো মানগুলো যদি প্লট করতে হয়, আসো আমরা আহ, এখানেই জাস্ট মানগুলো প্লট করি। একটা আমাদের মান আছে কত, 2.5, একটা আছে 2। তাহলে একটা হচ্ছে আমরা বসাই যে এইটা ধরে নাও হচ্ছে আমাদের 2.5। আর আহ, আচ্ছা 2.5 না, সরি, এটাই আমরা 2 ধরি। এটা হচ্ছে আমাদের 2। আর এটা আমরা ধরি হচ্ছে আমাদের 2.5। আর আরেকটা আছে হচ্ছে 2.33, তো এটা আমরা ধরি -2.33। এইদিকে আমাদের কি গেছে, এইদিকে আমাদের গেছে হচ্ছে এ, ত্বরণ। আর এদিকে আমাদের গেছে হচ্ছে টি, অর্থাৎ সময়। আচ্ছা, এখন যদি আমরা গ্রাফ প্লট করি, দেখো আমাদের প্রথম অংশে একদম 0 সেকেন্ডে থেকে 2 সেকেন্ড পর্যন্ত আমার কতটুকু ছিল, 2.5 ছিল, এবং সেটা কিন্তু একদম কনস্ট্যান্ট ছিল। তাহলে আমি যদি আঁকাই, তাহলে আমরা দেখতে পারি যে 2.5 থেকে আমি ধরলাম এই আমার 2 সেকেন্ড পর্যন্ত আমার টাইম ল্যাপস গেছে, এবং এই 2 সেকেন্ডে তার কিন্তু 2.5 ছিল। তাহলে এইখানে আমরা যে বিন্দুটা আঁকাইতে, এরপরে 2.5 সেকেন্ড পরে সেটা কি হয়ে গেছে, ধাপ করে 0 হয়ে গেছে। তাহলে আমি যদি আঁকাতে হয়, তাহলে এইটা হচ্ছে আমার 0। এবং আমরা যদি এখানে সেকেন্ড গুলো বসাই, এটাকে আমাকে বসাইতে হবে কি হিসাবে, এটা আমাদের বসাইতে হবে হচ্ছে 2 সেকেন্ড হিসাবে, রাইট? এবার 5 সেকেন্ড পর্যন্ত সে কিন্তু গেছে হচ্ছে কি হিসাবে বলতো, ত্বরণ 0 হিসাবে। এবং 5 সেকেন্ডের পরে সে একটা ত্বরণ পেয়েছে, তারপর 6 সেকেন্ড, অর্থাৎ জাস্ট অল্প একটু সময় তার একটা ত্বরণ ছিল, তারপর সে আবার নেগেটিভে গেছে। এবং নেগেটিভে যাওয়ার পরে ধরো 9 সেকেন্ডে সে হচ্ছে শেষ জায়গায় পৌঁছাইছে। তাহলে আমরা হিসাব যদি করি, তাহলে এতটুকু অংশ কিন্তু তার ত্বরণ ছিল হচ্ছে 0, অর্থাৎ 2 থেকে 5 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ হচ্ছে 0। এরপর সে কি করছে, এরপর সে 2 পর্যন্ত উঠছে, ধরলাম এতটুকু হচ্ছে আমাদের 2। তাহলে 2 পর্যন্ত ওঠার পরে সে কন্টিনিউ করছে কতটুকু, 6 সেকেন্ড পর্যন্ত। তাহলে 6 সেকেন্ড পর্যন্ত সে কন্টিনিউ করলো। করার পরে সে 6 নাম্বার সেকেন্ড থেকে আবার মাইনাসের ত্বরণ ঘটাইছে, মাইনাসের ত্বরণ ঘটাইলো, এবং সেটা সে কন্টিনিউ করছে কতটুকু, 9 সেকেন্ড পর্যন্ত, এবং 9 সেকেন্ডে যে আবার সে 0 হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু মোটামুটি, এখানে যদি খুব একটা ভালো হয়নি, এটা 6 ছিল, এটা 9 ছিল, যাই হোক একটু বুঝে নিতে হবে। তাহলে মোটামুটি কিন্তু আমরা এখানে একটা এ বনাম টি এর একটা গ্রাফ দেখলাম, ঠিক আছে? এ বনাম টি এর একটা গ্রাফ। তাহলে এইভাবে তোমরা সহজেই গ্রাফটা প্লট করতে পারো। এরপরে আমাদের আরেকটা অঙ্ক, এটাও তোমরা একটু হোমওয়ার্ক করে ফেলো। এরপরে হচ্ছে আমাদের যশোর বোর্ডের একটা ম্যাথ আছে, এটা আমাদের করতে হবে। কি বলছে, আমাদের বুলেটের ত্বরণ বের করতে হবে। তো তার আগে আসলে আমরা অঙ্কটা পড়ি। 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট 6.5 সেন্টিমিটার পুরো একটি গাছের মধ্যে 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হয়ে গেল। এরপর বুলেটটি আরো 1 সেকেন্ড চললো। তো এটা এখন আমাদের লাগবে না, বাকি ইনফরমেশন গুলো লাগবে। আমরা যদি একটু লিখে ফেলি যে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে এবং আমাদের কি কি বের করতে হবে। তাহলে দেখো, আমাদের প্রথমত দেয়া আছে কি, ইভের মান, অর্থাৎ আদিবেগ।
একটা বুলেট প্রথমে কি বেগে চলছিল, এবং সেটা হচ্ছে 30 মিটার/সেকেন্ড। এরপর সে কি বলছে যে আমাদের কতটুকু গেছে, 2 সেন্টিমিটার প্রবেশ করছে, তাই না? তাহলে কতটুকু পুরু গাছ সেটা আমার এখন দরকার নাই, আমার প্রবেশ করছে কতটুকু, 2 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি আমাদের এস ইজিক্যাল টু হচ্ছে 2 সেন্টিমিটার, এবং এটাকে অবশ্যই অবশ্যই এসআই এককে প্রকাশ করতে হবে, তার মানে 0.02 মিটার। ঠিক আছে, আমাদের এইখানে কিন্তু ভুল করা যাবে না, যতগুলো একক থাকবে সবগুলো হয় এসআইএ অথবা সিজিএস, অথবা তুমি যেই পদ্ধতি করতেছো সেই পদ্ধতিতে অবশ্যই কনভার্ট করে নিতে হবে, এবং সবগুলো একক এটা মাথায় রাখতে হবে যে সেম একটা বাউন্ডারির মধ্যে আছে কিনা। এবং আমাদের শেষ বেগ কত হয়ে গেছে, বেগ হচ্ছে আদি বেগ ছিল 20, তাহলে শেষ বেগ 1/3 হ্রাস পাইছে। তাহলে আমরা বলতে পারি ভি ইজ ইকাল টু 30 মাইনাস 30-এর 1/3, তার মানে 30 ইন্টু 1/3, তার মানে আসলে 10 বিয়োগ করছি, তার মানে 20 মিটার/সেকেন্ড। তাহলে শেষ বেগ আমরা কিভাবে বের করলাম, 30 মাইনাস 30-এর 1/3, সেটা যেহেতু কমে গেছে তাহলে হলো কত, 20 মিটার/সেকেন্ড। এখন আমাকে বের করতে হবে ত্বরণ এ ইজ ইকাল টু হোয়াট। আমরা দেখতেই পারতেছি যে টাইম নাই, তাহলে টাইম নাই এরকম একটা সমীকরণ আমাকে ইউজ করতে হবে, এবং সেই সমীকরণটা আমরা জানিও যে ভি স্কোয়ার ইজ ইকাল টু ই স্কোয়ার, এখানে প্লাস দিব না মাইনাস দিব, এটা একটা কোশ্চেন হইতে পারে, বাট আমরা অলরেডি হয়তোবা বুঝতেই পারতেছি যে প্লাস দিব না মাইনাস দিব, কেননা আমাদের যেহেতু মানে এখানে বাধা দেওয়ার চেষ্টা করতেছে, রাইট, যার কারণে তো বেগ হ্রাস পাইছে, তার মানে অবশ্যই সেটা হচ্ছে একটা বাধাদানকারী ত্বরণ। এবং এটা অবশ্যই অবশ্যই মনে রাখবা, বাধাদানকারী ত্বরণ, আহ বাধা বাধা দানকারী ত্বরণ, বাধা দানকারী ত্বরণ সবসময় কি হবে, মন্দন হবে, অর্থাৎ সে একটা নেগেটিভ হবে, রাইট। তাহলে বাধা দানকারী কর্ণ কিন্তু সবসময় মন্দন বা নেগেটিভ হবে। তাহলে সেই হিসাব করলে আমরা এখন হিসাব করতে পারি যে ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে সেই যদি আমাদের হিসাব করি আমাদের লাগবে হচ্ছে এ, তার মানে আমরা বলতে পারি যে আমাদের ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, সরি, বাধা দানকারী ত্বরণের মান হবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ভাগ 2s। ইউ এর মান কত ছিল, 30 হোল স্কোয়ার, মাইনাস আমাদের ভি স্কোয়ার, এটা ভি স্কোয়ার মানে হচ্ছে 20 স্কোয়ার ভাগ 2 ইন্টু এস এর মান হচ্ছে 0.02। আচ্ছা, ইজিক্যালটা আমাদের মান আসবে মেবি আমাদের মান আসতেছে 12,500, 12,500 এত মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখানে দুইটা জিনিস, যদি তুমি এটাকে প্লাসই রেখে দিতা তাহলে এর মান আসতো মাইনাসে, তো সেই সময় তোমরা বলতে পারতা যে এই মাইনাসটা হচ্ছে বাধাদানকারী, যেহেতু ত্বরণ সৃষ্টি হয়েছে সেই কারণে। অথবা তুমি এভাবে আমার মতো ডিরেক্টলি মাইনাস রেখেও করতে পারো, এবং জাস্ট এখানে লিখে দিতে পারো বাধাদানকারী ত্বরণ অথবা মন্দন, ঠিক আছে, লিখে দিতে পারো। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে একটা হিউজ পরিমাণ দেখো বাধাদানকারী বল, এবং যদি কোন একটা বস্তুর মধ্যে একদম অভ্যন্তরে কোন একটা বুলেট ঢুকে অথবা কোন একটা বস্তু ঢুকে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ মান আসবে, এটাই স্বাভাবিক। অনেক সময় তোমার কাছে অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু বাধাদানকারী বলগুলো আসলে অনেক বেশি পরিমাণে হয়, কেননা এটা বস্তুটাকে একদম ছেদ করে যাচ্ছে, তখন বস্তুটা আসলে ছেদ করতে দিতে চায় না। তো বাধাদানকারী বল যেহেতু একটা বিশাল বড় ঘর্ষণ বল, এবং বাধাদানকারী বল একটা বড় ধরনের ত্বরণ আসলে তোমাকে দেখাবে। এরপরে আসো বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কি পারবে না। আচ্ছা, এখন দেখো আমরা বুলেটটিকে গাছটিকে ভেদ করতে পারবে কিনা সেটা বোঝার জন্য একটু অ্যানিমেশন দেখানোর চেষ্টা করি। যে এখানে আমাদের একটা বুলেট ছিল, এবং এটা হচ্ছে আমাদের সেই তক্তা, তাই রাইট। তো তক্তায় যখন আঘাত করছে, তো প্রথম যে অবস্থা হয়েছে যে তক্তার মধ্যে কিন্তু, এটা হচ্ছে তক্তার একদম জিরো, এস ইজিক্যাল টু জিরো প্রান্ত, সেখান থেকে সে কিন্তু 2 সেন্টিমিটার গেছে, রাইট। এখান থেকে সে 2 সেন্টিমিটার গেছে, এবং যাওয়ার পরে তার যে বেগের মান, ঠিক আছে, সেই বেগের মান হয়েছে কত, বেগের মান হয়েছে 20 মিটার/সেকেন্ড, আমরা গ নাম্বার দেখলাম। এইবার সে আর কতটুকু যাবে সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ S2 এর ভ্যালুটা কত, যদি সেই ভ্যালুটা আমাদের মোটামুটি এই 6.5 মানে সেন্টিমিটার, 2 সেন্টিমিটার প্লাস ওইটা যোগ করলে যদি এর থেকে বেশি হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে ভেদ করে চলে যাবে, আর যদি কম হয় তাহলে আসলে ভেদ করতে পারবে না। তাহলে আসলে S2 এর মানটা বের করি, এবং S2 এর ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি এবার আমাদের আদি বেগ কিন্তু ইউ ইজিক্যাল টু কত,
20 মিটার/সেকেন্ড, কারণ আমরা এইটাকেই আদিবেগ হিসাবে ধরে নিচ্ছি যে আর কত দূর সে প্রবেশ করবে। তাহলে ইউ এর মান 20 মিটার/সেকেন্ড, এবং আমরা কিছুক্ষণ আগে বের করলাম যে আমাদের বাধাদানকারী বল এ এর মান হচ্ছে 12,500। তাহলে সেটাকেও আমরা এখানে ইউজ করতে পারি যে এ এর ভ্যালু হচ্ছে 12,500। এবং যদি সেম ম্যাটেরিয়াল হয়, আসলে সবার বাধাদানকারী বল সেমই হবে, যেহেতু এটা সেম কাঠের বা সেম বুলেটই আসলে প্রবেশ করতেছে, সেই জায়গায় অবশ্যই বাকি অংশটাতেও বাধাদানকারী বলের মানটা সেম থাকবে, বাধাদানকারী ত্বরণের মানটাও সেমই থাকবে। এবং এখানে আর আমরা কি, যেখানে বুলেটটা থেমে যাবে তার মানে শেষ বেগ সেখানে 0 হবে। এখন আমাদের বের করতে হবে কতটুকু, আমাদের বের করতে হবে হচ্ছে দূরত্বের মান বা s2 এর মানটা কত হবে। তাহলে আমরা বুঝতে পারছি এখানেও আমাদের সেই সূত্রই অ্যাপ্লাই করতে হবে যেখানে টি নাই, এবং টি নাই এরকম একটা সূত্রই হচ্ছে v স্কয়ার ইজিক্যাল টু ইউ স্কয়ার মাইনাস 2as। বাধাদানকারী বল, সেজন্য আমরা মাইনাস ইউজ করছি, এখানে যেহেতু আমরা মাইনাস ইউজ করিনি সূত্রতেও আমরা মাইনাস ইউজ করব। তাহলে আমরা সেখান থেকে s2 ইজিক্যাল টু লিখতে পারি, আমাদের কি লিখতে পারি আমরা, ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ভাগ 2a। যদি আমরা বসাই দিই, ইউ স্কয়ারের মান হচ্ছে 20 মিটার 20 স্কয়ার, ভি এর মান হচ্ছে 0, সেটা আর বসানোর দরকার নাই, 2 গুণ 12,500। দেন আমাদের অ্যান্সার কত আসে, আমাদের অ্যান্সার আসে 0.016 মিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে আমরা দেখতে পারি 1.6 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের মোট যে দূরত্ব, অর্থাৎ এস ইজিক্যাল টু আমাদের 2 প্লাস 1.6, তারা 3.6 সেন্টিমিটার যাওয়ার পরেই কিন্তু বুলেটটা আর যেতে পারতেছে না বা থেমে যাচ্ছে। তাহলে যেহেতু 3.6 সেন্টিমিটার ইজ লেস দেন কত বলতো, 6.5 সেন্টিমিটার, যেটা ছিল কাঠের গুঁড়ির প্রস্থ, তাহলে আমরা বলতে পারি বুলেটটি কি করতে পারবে না, তত্ত্বা ব্যক্ত করতে পারবে না। খুব সহজেই করে ফেললাম। এটার আরো কিছু শর্টকাট আছে, আমরা এমসিকিউ ক্লাসে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের নেক্সট ম্যাথ, এটা চট্টগ্রাম বোর্ডের, এটা সেম রকম টাইপের ম্যাথ, তোমরা চেষ্টা করো যে এই ম্যাথটা হচ্ছে নিজেরা সলভ করার আর কি। আচ্ছা, এরপর আমাদের আরেকটা ম্যাথ আছে, এটা বেশ সুন্দর ম্যাথ। বলছে কি যে 200 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে 40 মিটার/সেকেন্ড খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে? তো এতটুকু আগে আমরা পড়ি, যেহেতু ঘ নাম্বারে আমাদের দরকার নাই, সো এটা আমরা এখন না পড়ি। বলছে ক্রিকেট বলটির বিচরণ কাল কত। আমরা অলরেডি দেখে আসলাম যে ক্রিকেট বলটির বিচরণ কাল আর কি কত হবে। আমরা জানি যে টি ইজিক্যাল টু হচ্ছে 2u ভাগ জি। তাহলে আমরা এখানে ডিরেক্ট বসাই দিলেই হয়ে গেল, 2 গুণ কত বেগে ছুটছি 40, এবং নিচে কত ছিল 9.8। তাহলে আমরা যদি করি 8.16 সেকেন্ড, এটা একদম সহজ, এটা নিয়ে আর আমরা আলোচনা করব না। আমাদের দরকার হচ্ছে ঘ নাম্বার নিয়ে। মূলত ঘ নাম্বার অঙ্কটা বেশ জটিল। তো ঘ নাম্বার অঙ্কটার ক্ষেত্রে তোমাকে একটু চিন্তা করতে হবে যে একটা বলকে 40 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, আর আরেকটা বলকে 150 মিটার উঁচু দালান থেকে ফেলে দেওয়া হয়েছে। এইবার বস্তু দুইটা কত উচ্চতায় মিলিত হবে। তাহলে দুইটা জিনিস কিন্তু আছে, একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, আর আরেকটা বলকে এই 150 মিটার উচ্চতা থেকে, কত মিটার উচ্চতা থেকে, 150 মিটার উচ্চতা থেকে নিচের দিকে কিন্তু ফেলে দেওয়া হয়েছে। এবং ভূমি থেকে আরেকটা জিনিসকে কি করা হয়েছে, 40 মিটার/সেকেন্ড আদিবেগে উপরের দিকে ছুঁড়ে মারা হয়েছে। এখন আমাদের বের করতে হবে যে বস্তু দুইটা কোথায় মিলিত হবে। তো আমাদের এই জাতীয় বস্তুর ক্ষেত্রে আমরা ধরে নিব যে এক্স উচ্চতায় আসলে মিলিত হবে। তাহলে আমরা ধরে নিই যে আমাদের ভূমি থেকে, ধরে নাও যে এক্স নামক উচ্চতায় তারা মিলিত হবে। তাহলে এইখান থেকে এতটুকু দূরত্ব কত, এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে 150 মাইনাস এক্স। আমরা দুই দূরত্ব দিয়ে একটা সমীকরণ তৈরি করার চেষ্টা করব। তাহলে দেখো এই বস্তুর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে এই বস্তু কিন্তু এই 150 মাইনাস এক্স পথটা অতিক্রম করবে, রাইট? তাহলে 150 মাইনাস এক্স পথটা সে অতিক্রম করবে, সেটার জন্য আমাদের সূত্রটা কি হবে, আমরা জানি যে আহ এ বস্তুর জন্য, ধরো এটা এ বস্তু, এটা বি বস্তু, তাহলে এ বস্তুটা ওই 150 মাইনাস এক্স পথ অতিক্রম করার পরেই তো মিলিত হবে, রাইট? তাহলে আমরা ধরে নিব যে 150 মাইনাস এক্স
পথ অতিক্রম করার জন্য, তার জন্য কি সূত্র হবে? আমরা জানি কি এইচ ইজ ইকাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু এখানে উপর থেকে পড়তেছে তাহলে প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, এবং যেহেতু মুক্তভাবে পড়তেছে তার মানে ইউটির মান হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি এইচ ইজ ইকাল টু জিটি স্কোয়ার, এবং সেখান থেকে আমরা ডিরেক্টলি লিখতে পারি যে এইচ এর মানটা কত? এইচ এর মানটা হচ্ছে 150 মাইনাস এক্স, এবং এটা সমান সমান হচ্ছে হাফ অফ জিটি স্কোয়ার। আবার দেখো এটাতে 1 নাম্বার সমীকরণ কার জন্য? এ বস্তুর জন্য, ঠিক আছে, বা ক্রিকেট বলের জন্য। আমি জাস্ট এ লিখার সুবিধা এই জন্য জাস্ট লিখছি যে এ বস্তুর জন্য। আর আরেকটা বস্তুকে দেখো যে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তার ক্ষেত্রেও কি সেম সূত্র, ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। কেন মাইনাস? কেননা এখানে বেগ যেদিকে তার বিপরীত দিকে হচ্ছে অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে, এবং সেটা যদি হয় তাহলে আমরা এইখানে কি কি করতে পারি যে আমাদের এইচ এর মানটা কত হবে? এক্স, রাইট? আর ইউটি এটার মান অবশ্যই আছে, এবং এটার মান এখন কত? এটার মান হচ্ছে এখন 40টি, মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। তাহলে এটা যদি আমরা এই এক্স এর জায়গায় ভ্যালুটা বসাই দিই, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সূত্র, এবং এক্স এর জায়গায় যদি আমরা এখন বসাই দিই তাহলে আমাদের কি আসে দেখো, 150 মাইনাস এখানে আসবে হচ্ছে 40টি, মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, রাইট, ইজিক্যাল টু হাফ অফ জিটি স্কোয়ার। আমরা জাস্ট 1 নাম্বার সূত্রে 2 নাম্বারটার মান বসাই দিচ্ছি। তাইলে আমাদের কি আসে? আমাদের আসে 150 মাইনাস 40টি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার ইজিক্যাল টু হাফ অফ জিটি স্কোয়ার। আমি জাস্ট আমার সুবিধার জন্য আমি এভাবে করে নিছি, তোমরা ইচ্ছা করলে আলাদা আলাদা ভাবে দুইটা সূত্রও করতে পারো, কোনো সমস্যা নাই এতে। তাহলে দেখো হাফ অফ জিটি স্কোয়ার হাফ অফ জিটি স্কোয়ার কাটা, তাহলে আমরা পাই কি? আমরা পাই যে আমাদের 150 মাইনাস 40টি ইজিক্যাল টু আসলে 0। তাহলে আমাদের টি ইজিক্যাল টু কত আসে? আমাদের টি ইজিক্যাল টু আসে 150 ভাগ 40। তাহলে এটা সমান সমান আসে 3.75 সেকেন্ড। অর্থাৎ 3.75 সেকেন্ড পরে আসলে বস্তু দুইটা কিন্তু আমাদের মিলিত হবে, রাইট? তাহলে এইভাবে আমরা ম্যাথটা করে ফেলতে পারি, এবং আমরা যদি আরো ডিটেলস এখানে লিখতে চাই যে কত দূরে মিলিত হবে বা কত উচ্চতায় মিলিত হবে, যেটা এই কোশ্চেন করছে, দেখো তাহলে আমাদের জানি যে আমাদের এক্স উচ্চতায় যদি আমরা ভূমি থেকে দূরত্ব করতে চাই, তাহলে এক্স ইজিক্যাল টু কি ছিল? 40টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। এবার তুমি একটা কাজ করো, সেই এই সমীকরণটাতে জাস্ট এই 2 নম্বর সমীকরণটাতে টি ইজিক্যাল টু 3.75 সেকেন্ড বসায় দাও। তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত আসবে? এক্স এর ভ্যালু আসবে 81.1 মিটার, এবং এটাই কি যে ভূমি থেকে 81.1 মিটার উচ্চতায় বস্তু দুইটি মিলিত হবে। তো এইভাবে খুব সহজেই আসলে ম্যাথটা করে ফেলা যায়, খুব কঠিন কিছু না, জাস্ট একটু চিন্তা ভাবনা করতে হবে। দেন তোমরা হচ্ছে আহ এই ম্যাথটা আমাদের হচ্ছে করতে হবে। এই ম্যাথটা একটু টাফ ম্যাথ আছে, এটা মাদ্রাসা বোর্ড না, এটা যত সম্ভব যশোর বোর্ডের কোন একটা কোশ্চেন হবে। তো যাই হোক, এখানে কি বলছে দেখো, একটা বাঘ তার 50 মিটার সামনে একটা হরিণকে ধরার জন্য 4 মিটার পার সেকেন্ড বেগে এবং 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড়ানো শুরু করলো। হরিণটির সাথে সাথে 150 মিটার দূরত্বে নিরাপদ স্ট্রয়ের জন্য 10 মিটার পার সেকেন্ড বেগে এবং 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড়ানো শুরু করলো। তাহলে আমাদের প্রথম কোশ্চেন যেটা জিজ্ঞেস করছে সেটা হচ্ছে কত সময় পরে বাঘের বেগ হরিণের বেগের সমান হবে। তাহলে বাঘের বেগ যদি হরিণের বেগের সমান হয়, আমাদের আগে চিন্তা করতে হবে হরিণের বেগটা কত। দেখো হরিণের বেগ কিন্তু 10 মিটার পার সেকেন্ড, রাইট? তাহলে বাঘের বেগ কখন সমান হবে? এ তো একদমই ইজি জিনিস। আমরা জানি এখানে কি, আমরা জানি যে আমাদের যে ভি এর মান, তাহলে সেই ভি ইজিক্যাল টু কি হবে? আমরা জানি ভি ইজিক্যাল টু হচ্ছে আমাদের আহ কত, 10, রাইট? আচ্ছা, এখানে তো অবশ্য এখানে অবশ্য দেখো যে এটারও কিন্তু বেগ বৃদ্ধি পাচ্ছে, রাইট? আবার এটারও কি বেগ বৃদ্ধি পাচ্ছে, রাইট? তাহলে দুই বেগ সমান করার জন্য আমাদের দুইটা সমীকরণ আলাদা আলাদা করা লাগবে। প্রথমত আমরা হরিণের জন্য করি, তাহলে হরিণের জন্য আমাদের যে শেষ বেগ হবে, ধরে নিই আমরা যে টি সময় পরে দুইজন আসলে সেম বেগের সমান হবে, তাহলে আমাদের ভি ইজিক্যাল টু কি ইউ প্লাস এটি, রাইট? তাহলে হরিণের জন্য আমাদের ভি ইজিক্যাল টু ইউ এর মান হচ্ছে 10 প্লাস এর মান হচ্ছে 0.2টি। আর আমাদের বাঘের জন্য বাঘ যেই বেগে হাঁটতে শুরু করছে, তাহলে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। তাহলে সেটা টি সময় পরে তার যে বেগটা হবে, সেই আদি বেগটা কত? 4 প্লাস আমাদের আদি বেগটা হচ্ছে 1, তাহলে 4 প্লাস টি। তাহলে যেহেতু দুই বেগটা টি সময় পর সেম হবে, তাহলে আমরা লিখতেই পারি যে 10 প্লাস 0.2 টি
সমান সমান কত হবে 4 + t। তাহলে এইখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে আমাদের দেখতে পারবো আমরা যে আমাদের 0.8t সমান সমান আমাদের আসতেছে হচ্ছে 6। তাহলে t ইজিক্যাল টু 6/0.8 ইজিক্যাল টু 7.5 সেকেন্ড। তাহলে আমরা খুব সুন্দর মতো আমাদের t এর মানটা আমরা বের করে ফেলতে পারলাম। এইবার আসো আমরা ঘ নাম্বার কোশ্চেনে যাই। ঘ নাম্বার কোশ্চেনে বলছে যে বাঘটি হরিণটিকে ধরতে পারবে কিনা। দেখো, যদি একটা একঘাতী সমীকরণ হয় আরেকটা দ্বিঘাতী সমীকরণ হয়, সেই সমীকরণ সলভ করা অনেক বেশি সহজ, কিন্তু যদি দুইটাই দ্বিঘাতী সমীকরণ হয় তাহলে একটু সলভ করা কঠিন। তো আমরা এই ক্ষেত্রে যেটা করব, যে আমরা দেখার চেষ্টা করব যে কত সময়ের পর মধ্যে আসলে সে মিলিত হচ্ছে, এইটার একটা বের করার চেষ্টা করব, বা সে আসলে মিলিত হবে যতক্ষণে সেখানে কত দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো দেখো, আমরা ধরে নিই যে টি সময় পরে বাঘটা আসলে হরিণটাকে ধরতে পারবে, ঠিক আছে। নিরাপদ আশ্রয় ধরো নাই, তো সেই ক্ষেত্রে টি সময় পরে বাঘটা হরিণটাকে ধরে ফেলতে পারবে। তাহলে আমরা বাঘের ক্ষেত্রে যে সমীকরণটা লিখতে পারবো, যে বাঘের ক্ষেত্রে এস এর যেই ভ্যালুটা হবে সেই এস এর ভ্যালুটা হবে কি হবে, ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, রাইট। আচ্ছা, যেহেতু ভি নাই এজন্য আমরা ওই এস ইজিক্যাল টু ইউ প্লাস ভি ভাগ 2 × টি এই সমীকরণ ইউজ করতেছি না। তাহলে আমাদের ইউ এর মান এখানে কত হবে, এখানে হবে 4t প্লাস হাফ অফ এ এর মান কত আছে আমাদের 1, তাহলে 1 × t²। তাহলে এটা হচ্ছে আমাদের S1, এবং যেটা কি আমাদের বাঘের ক্ষেত্রে দূরত্ব, রাইট। আরেকটা হচ্ছে আমাদের হরিণের দূরত্ব। তাহলে আমরা হরিণের দূরত্ব সেম ভাবে S2 লিখতে পারি কি, S2 লিখতে পারি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এইখানে আমাদের ইউ কত, এখানে আমাদের ইউ হচ্ছে 10, তাহলে 10t প্লাস হাফ অফ আমাদের এখানে ত্বরণ হচ্ছে 0.2, তাহলে 0.2 × t²। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন দেখার চেষ্টা করো যে এটা যদি আমার হয় হচ্ছে বাঘ, এটা ধরলাম আমার হচ্ছে বাঘ, তাহলে বাঘটা আমার আছে, আরেকটা আছে হচ্ছে হরিণ। তাহলে বাঘটার 50 মিটার সামনে থেকে শুরু হয়েছে কিন্তু আমাদের হরিণ, রাইট। তাহলে হরিণটাকে সে যেই বিন্দুতে যে ধরবে, ধরলাম দুইজন এই যে এই বিন্দুতে যে দুইজন মিলিত হয়েছে এবং দুইজনকে বাঘ হরিণকে ধরে ফেলছে। তাহলে দেখো, আমাদের যেই দূরত্বটা আছে সেই দূরত্বের মধ্যে বড় দূরত্ব কার, অবশ্যই বাঘের। তাহলে আমরা বলতে পারি যে আমাদের S2 বা হরিণের দূরত্বের সাথে আমরা যদি 50 যোগ করি তাহলে কিন্তু আমরা বাঘের দূরত্বটা পাবো, কেননা বাঘ বেশি দৌড়াবে, রাইট। যদি ধরতে হয় তাহলে বাঘকে বেশি দৌড়াইতে হবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের S1 অর্থাৎ বাঘের দূরত্ব ইজিক্যাল টু S2 প্লাস 50। এখন যদি এটা হয় তাহলে আমরা S1 এর মান বসাই দিই। তাহলে S1 এর মান কত, 4t প্লাস 0.5t² ইজিক্যাল টু S2 এর আমাদের ভ্যালু কত আসে, আমাদের আসে হচ্ছে 10t প্লাস 0.1t² প্লাস হচ্ছে 50। এটাকে যদি আমরা একটু সরল ভাবে লিখি তাহলে আমাদের আসে 0.4t² মাইনাস 60 মাইনাস 50 ইজিক্যাল টু 0। এবার জাস্ট ক্যালকুলেটারে একটা দ্বিঘাতী সমীকরণকে জাস্ট সমাধান করে যেভাবে ইকুয়েশন সমীকরণের মাধ্যমে, সেম ভাবে তুমি যদি টি এর মানটা সলভ করো তাহলে টি এর মানটা আসবে দেখবা 20.96 সেকেন্ড, অর্থাৎ 20.96 সেকেন্ড পরে বাঘ হরিণকে ধরে ফেলতে পারবে। এবার বাঘ যদি হরিণকে ধরেই ফেলতে পারে 20.96 সেকেন্ড পরে, তাহলে আসো আমরা দেখি যে আমাদের S2 অর্থাৎ হরিণ কত দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা যদি এইখান থেকে S2 এর আমাদের যে সমীকরণ ছিল যে 10t প্লাস হাফ অফ ইন্টু 0.2 × t², এই জায়গায় t ইজিক্যাল টু 20.96 সেকেন্ড বসাই দিই, তাহলে আমরা দেখব যে আমাদের S2 এর ভ্যালুটা আসে 253.53 মিটার। এবং এইটার মানে হচ্ছে যে বাঘটা কিন্তু, এই হরিণটা কিন্তু এত দূরত্ব অতিক্রম করে ফেলবে, রাইট। যতক্ষণে সে ধরবে এত দূরত্ব অতিক্রম করতে ফেলবে। এবং আমরা দেখতেছি যে 180 মিটারেই কিন্তু সে কি করতেছে, আমাদের যে নিরাপদ স্থান সেটা কিন্তু আছে। তাহলে যেহেতু 180 মিটার লেস দেন S2, তাহলে আমরা বুঝতে পারি যে হরিণটা কিন্তু ধরার আগেই সে নিরাপদ স্থানে পৌঁছে যাবে। তো আমাদের মোটামুটি এত দূর পর্যন্তই আজকের লেকচার ছিল। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে, এবং একটা শর্ট লেকচারের মাধ্যমে আজকে আমরা অনেক ফাস্ট কাজ করছি। তো যারা হচ্ছে ফার্স্ট লেকচারগুলো দেখোনি
তারা হয়তোবা পুরোপুরি বুঝতে পারবা না। এজন্য আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা প্রথম লেকচারগুলো একটু ফলো করার চেষ্টা করো, আর অবশ্যই আমাদের ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করো, কেননা তোমাদের ব্যতীত আমাদের আসলে প্রচারের তেমন কোনো সুযোগ নাই এবং তোমরাই হচ্ছে আমাদের প্রচারের মাধ্যম। ইনশাল্লাহ পরের লেকচারে দেখা হবে, এবং আমরা আর মোটামুটি 2টা লেকচার, তার মধ্যে আজকেই একটা এমসিকিউ এর লেকচারের ভিডিও রেকর্ড হয়ে যাবে। তারপরে আমরা 3 অধ্যায়ে মুভ করব এবং 3 অধ্যায়ের লেকচারগুলো শুরু করে দিব। সো ততক্ষণ পর্যন্ত যা হোমওয়ার্ক আছে, এবং আমরা যে বললাম 50টা সিকিউ থাকবে, সেই সিকিউ গুলো সলভ করে ফেলো। আর যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবা 2025 সালে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।